লকডাউনের পরিস্থিতিতে কিছু প্রশ্নের উত্তর তো কমন, যেমন ধরুন কি করছেন বা কোথায় যাচ্ছেন, কিংবা এখন কি করা উচিত বা ইত্যাদি। আজকালকার সিচুয়েশনে উত্তর একটাই, আর সেটা জাস্ট নাথিং। আর এই ভিডিওর থাম্বনেল, টাইটেল বা ডেসক্রিপশন থেকে আপনারা এটা তো অন্তত বুঝতেই পেরেছেন যে আজকে আমরা আলোচনাও করতে যাচ্ছি এই বিষয়েই। অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু না। কিন্তু প্রশ্ন হলো, কিছু না বলে কি আদৌ কিছু হয়? আই মিন, আমরা সবসময় তো কিছু না কিছুর মধ্যেই রয়েছি। এই যে গ্লাসটা আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ খালি, তাই না? এতে কিছু নেই, রাইট? রং। বরঞ্চ এই গ্লাসটা গিজগিজ করছে পদার্থতে। নানান গ্যাসীয় পদার্থ, অণুপরমাণু, ব্যাকটেরিয়া, যারা করছে অনবরত ক্রিয়া বিক্রিয়া। আর এই সকল আণুবীক্ষণিক পদার্থের সংখ্যাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। প্রফেসর হ্যারল্ড এইচ স্কবার্ড এনার্জি অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন বইটিতে উল্লেখ করেছেন, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 কিউবিক সেন্টিমিটার অফ ড্রাই এয়ারে অলমোস্ট 25 কুইন্টিলিয়ন মলিকিউলস বর্তমান থাকে। আর যদি আমরা সেই মলিকিউলগুলোকে এই গ্লাসটি থেকে বার করে নিতে পারি, তবে যে পরিস্থিতির সৃষ্টি হবে তাকে আমরা বলে থাকি ভ্যাকিউম। আর এই ভ্যাকিউম স্পেলিংটিতে আমরা ব্যবহার করি ডাবল-ইউ, বাট নট আ ডাব্লিউ, যেটা এই শব্দকে আরও রেয়ার করে তুলেছে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 1,71,400টি শব্দ রয়েছে, আর তার মধ্যে মাত্র 15টি শব্দই এমন রয়েছে যার মধ্যে আমরা ডাবল-ইউ সিকোয়েন্সটি দেখতে পাই। পার্সেন্টেজের হিসেবে দেখলে এই ডাবল-ইউ ওয়ার্ডগুলো সকল ইংলিশ শব্দ সম্ভারের তুলনায় কিছুই না। 15 out of 1,70,000 is almost nothing, but still there is something. কারণ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা দি আলটিমেট ভ্যাকিউম অবস্থা যেটা সৃষ্টি করতে পেরেছেন তার নাম দেওয়া হয়েছে আলট্রা হাই ভ্যাকিউম। আর তাতে 1 কিউবিক সেন্টিমিটার অফ এয়ারে 25 কুইন্টিলিয়নের বদলে অবিশ্বাস্যভাবে মাত্র 100 মলিকিউল অবস্থান করে। একটা পার্সপেক্টিভ দিলে কম্প্যারিজনটা স্পষ্ট হবে। আপনি বাড়িতে যে ভ্যাকিউম ক্লিনারটি ইউজ করে থাকেন সেটি যে পরিমাণ ভ্যাকুয়াম তৈরি করে তা অত্যন্ত নেগলিজেবল। কেবলমাত্র 20% অফ মলিকিউল রিডিউস করতে সক্ষম হয় এই মেশিন। আপনি যদি সমুদ্রপৃষ্ঠ অঞ্চলে কোনো ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করেন, তবে মেশিনটির অপারেশনাল পার্টে যে পরিমাণ ভ্যাকিউম তৈরি হবে তা মোটামুটিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কলোরাডো রাজ্যের ডেনভার শহরের বায়ুর ঘনত্বের সমান মাত্র। কিন্তু আপনি যদি আরও কম ঘনত্বযুক্ত স্পেস পেতে চান, আপনাকে মশাই পৃথিবীর মায়া ছাড়তেই হবে। তবে পৃথিবী ছাড়ার আগে আমরা খানিক আলোচনা করে নিই হাই অল্টিটিউড ফ্লাইং সম্পর্কে। আপনি যখন এরোপ্লেনে করে কোথাও যাচ্ছেন, তখন ভূপৃষ্ঠ থেকে মোটামুটিভাবে আপনি 10 কিলোমিটার বা 32,000 ফিট উপরে অবস্থান করেন। এই সময় এরোপ্লেনের বাইরের পরিবেশে এয়ার প্রেশার অত্যন্ত কম থাকে। সো ফিজিক্সের ল অনুসারে কমার্শিয়াল এয়ারক্রাফটগুলিকে তার ভিতরকার এয়ার প্রেশার এমনভাবে রাখতে হয় যাতে তা একই সঙ্গে বাইরের প্রেশারের সাথে খুব বেশি ডিফারও না করে এবং প্যাসেঞ্জারদের স্বাচ্ছন্দ্যও বজায় থাকে। অ্যাপ্রক্সিমেটলি এই সময় প্লেনের ভিতরকার এয়ার প্রেশার এমন রাখা হয় যাতে প্যাসেঞ্জারদের মনে হয় তারা ম্যাক্সিমাম 8,000 ফিট অল্টিটিউডে অবস্থান করছেন। তবে এটাও কিন্তু কম ডেঞ্জারাস নয়, কারণ এই অত্যন্ত কম ঘনত্বের বাতাসে অক্সিজেনের পরিমাণও অত্যন্ত কম থাকে, যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। এই এক্সপেরিমেন্টটি খেয়াল করুন। এখানে এই ব্যক্তিটি খুব অল্প সময়ের জন্য স্বল্প ঘনত্বের বাতাসকে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন। তিনি তার অক্সিজেন মাস্কটি কিছু সময়ের জন্য খুলে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবেন। How much is 8 minus 3? 8 minus 3 is 4. Is it 4? তাঁকে যদিও অত্যন্ত স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই তিনি হাইপক্সিয়াতে আক্রান্ত হয়েছেন। হাইপো অর্থাৎ কম, আর অক্সিয়া হলো অক্সিজেন। তার ব্রেনে অক্সিজেনের লেভেল অত্যন্ত পরিমাণে কমে গেছে, আর এই কারণে তাকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মাস্কটি পুনরায় পরে ফেলতে, নয়তো তিনি মারাও যেতে পারেন, স্টিল হি ডাজ নাথিং। Put up the switches, we will die. Put up the switches. Put up the switches.
তবে এই যে ল্যাক অফ ম্যাটার বা ল্যাক অফ এয়ার, এটা আরও ডেঞ্জারাস হতে পারে যদি আপনি ভূপৃষ্ঠ থেকে 19 কিলোমিটার বা 60,000 ফিট অল্টিটিউড পেরিয়ে যান। এই লিমিটটাকে বলা হয় আর্মস্ট্রংস লিমিট। তবে এটা এতটা ডেঞ্জারাস কেন তা জানতে গেলে আমাদেরকে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক নিয়ে খানিক আলোচনা করতে হবে। আমরা সবাই জানি সমুদ্রপৃষ্ঠ অঞ্চলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আর অল্টিটিউড যত বৃদ্ধি পায় এই স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট তত হ্রাস পেতে থাকে। আর এই আর্মস্ট্রং লিমিটটা ক্রস করলে হিউম্যান বডিতে থাকা ব্লাড তার নিজের বডি টেম্পারেচারেই ফুটতে শুরু করবে। যদি কোনো স্পেশাল স্যুট ছাড়াই আপনি সেই অবস্থায় পৌঁছে যান, আপনার রক্তে সৃষ্ট হওয়া বাবল আপনার বডিকে ফুলিয়ে প্রায় দ্বিগুণ আকৃতির করে তুলতে পারে। তবে হিউম্যান বডির ইন্টারনাল অর্গ্যানগুলো এতটাই ফ্লেক্সিবল হয় যে এই অবস্থায় আপনি অত্যন্ত ফুলে গেলেও এক্সপ্লোড করে যাবেন না। অলরাইট, এবার আমাদের সময় এসেছে প্রকৃত অর্থে পৃথিবীকে ছেড়ে যাওয়ার। ইতিপূর্বে আমরা জেনেছি আজ অবধি পৃথিবীর মধ্যে 1 কিউবিক সেন্টিমিটার ভলিউম অফ স্পেসে সর্বনিম্ন 100টি মলিকিউল অবস্থান করেছে। তবে আমরা যদি সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যবর্তী অংশ অর্থাৎ ইন্টারপ্ল্যানেটরি স্পেসকে পর্যবেক্ষণ করি, তবে দেখা যাবে প্রতি কিউবিক সেন্টিমিটার ভলিউম অফ স্পেসে আরও কম সংখ্যক পার্টিকেল অবস্থান করছে, মাত্র 10টি। যদি আপনি আরও দূরে অর্থাৎ আমাদের সোলার সিস্টেমকেই ছেড়ে চলে যান ইন্টারস্টেলার স্পেসে, সেখানে অ্যাভারেজে প্রতি 1 কিউবিক সেন্টিমিটার ভলিউম অফ স্পেসে মাত্র 1টি করে পার্টিকেলকে অবস্থান করতে দেখবেন। আর যদি আপনি সমগ্র মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়েই বেরিয়ে যান, সেখানে সিচুয়েশন আরও ড্রামাটিক। ইন্টারগ্যালাকটিক স্পেসে আপনি অ্যাভারেজে 1টি করে পার্টিকেল খুঁজে পাবেন প্রতি 1 কিউবিক মিটার ভলিউম অফ স্পেসে। তবে এই সমগ্র ইউনিভার্সে এমন কোনো জায়গা কি থাকা সম্ভব যেখানে কোনো ম্যাটারই নেই? Is there any such possible region of space that contains absolutely nothing, no matter at all? Well, frustrating হলেও কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এর উত্তরও নাথিং। এই সমগ্র দুনিয়ায় এমন কোনো স্থান থাকা টেকনিক্যালি পসিবল নয় যেখানে কোনো কিচ্ছু থাকবে না। ফার্স্ট অফ অল, গ্র্যাভিটেশনাল এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথাই যদি ধরা যায়, এগুলো ইনফাইনাইটলি এক্সটেন্ডেড। কারণ যে পার্টিকেলগুলো এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে তাদের অ্যাকচুয়ালি কোনো মাসই নেই। আর এ বিষয়ে আরও একটা ভীষণ ইন্টারেস্টিং কনসেপ্ট হলো এই যে আমাদের চারপাশে এমন এক ধরনের পার্টিকেল সদা সর্বদা ঘুরে বেড়াচ্ছে যার এক্সিস্টেন্সকে স্বীকার করা যেমন কনফিউজিং, অস্বীকার করাও তেমনই ইম্পসিবল। এগুলোকে বলা হয় ভার্চুয়াল পার্টিকেল। এগুলো সবসময় সব জায়গায় তৈরিও হচ্ছে, আবার পর মুহূর্তেই ধ্বংসও হচ্ছে। এই ভার্চুয়াল পার্টিকেলের বাস্তবিক উপস্থিতি বিজ্ঞানীরা দুটো কারণে অ্যাকসেপ্ট করেছেন। প্রথমত এই যে আমাদের এই ইউনিভার্স সদা সর্বদা যে এক্সপ্যান্ড করছে, তার এই এক্সপ্যানশন রেট ক্রমাগত তো বাড়তেই থাকছে। এই এক্সট্রা ফোর্সটা কোথা থেকে আসছে? বিজ্ঞানীরা মনে করেন হয়তো ইউনিভার্সের সকল স্থানে এই ভার্চুয়াল পার্টিকেলগুলোর হঠাৎ হঠাৎ সৃষ্টি হওয়া এবং বিনষ্ট হওয়ার কারণেই ইউনিভার্সের এক্সপ্যানশন গ্র্যাজুয়ালি বেড়েই চলেছে। আর দ্বিতীয় কারণটা আরও অদ্ভুত। এটাকে আমরা নাম দিয়েছি ক্যাজিমির ফোর্স। আপনি যদি দুটো মেটাল পাতকে আলট্রা হাই ভ্যাকুয়াম চেম্বারে 1 ন্যানোমিটারের গ্যাপে প্লেস করেন, দেখবেন এই দুই ধাতু পাত কোনো এক শক্তির কারণে পরস্পরের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। এ বিষয়ে সর্বাপেক্ষা পপুলার যে থিওরিটা রয়েছে তাতে বলা হচ্ছে এই ভার্চুয়াল পার্টিকেলগুলো যেগুলো হঠাৎ হঠাৎ সৃষ্টি হয়, সেগুলো বেসিক্যালি এই মেটাল প্লেটগুলিতে রিফ্লেক্টেড হয় এবং এই রিফ্লেকশনের ফলে যে ফোর্স তৈরি হয়, সেই ফোর্সই মেটাল পাতটির মধ্যে এক গতি সঞ্চার করে। কিন্তু প্রশ্ন হলো, এই গতি কেন দুটো পাতকে পরস্পরের দিকেই সঞ্চার করে? দুটো পাত কেন পরস্পরের থেকে বিকর্ষিত হয়ে দূরে সরে যায় না? ওয়েল, এটারও এক্সপ্লেনেশন রয়েছে। সায়েন্টিস্টরা বলছেন ম্যাক্সিমাম ভার্চুয়াল পার্টিকেলগুলির ওয়েভলেন্থ যেহেতু 1 ন্যানোমিটারের থেকে বড়, ফলে বৃহৎ পার্টিকেলগুলো কোনোভাবে এই দুই পাতের মধ্যবর্তী স্থানে সৃষ্টি হতে পারে না। ফলে পাত দুটির মধ্যবর্তী স্থানে সৃষ্ট হওয়া কম ওয়েভলেন্থ যুক্ত ভার্চুয়াল পার্টিকেলের তুলনায়
পাত দুটির বাইরে সৃষ্ট হওয়া বেশি ওয়েভলেন্থ যুক্ত ভার্চুয়াল পার্টিকেলের সংখ্যা অনেক বেশি থাকে, ফলে রেজাল্ট্যান্ট ফোর্স বাইরের থেকে ভিতরের অভিমুখে অনেক বেশি থাকে এবং এর ফলে পাত দুটিকে পরস্পরের দিকে অগ্রসর হতে দেখা যায়। সো এই লকডাউন সিচুয়েশনে যখন বাড়িতে থেকে থেকে ভীষণ বোর হয়ে যাচ্ছেন, মনে করছেন আপনার জীবনে নাথিং ম্যাটার্স অ্যাট অল, আপনি সায়েন্টিফিক্যালি এবং টেকনিক্যালি ইনকারেক্ট। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ নাথিং, দেয়ার ইজ অলওয়েজ সামথিং। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ।